কে তোতা আইসিস? তা দাঁড়াই রইলি কেন, বসেক। আসসালামু আলাইকুম ওসি সাহেব। তা কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। এই তো তোতা ভাই, আছি মোটামুটি ভালোই। তা আপনি কেমন আছেন ভাই? আপনার নির্বাচনী প্রচারণা কেমন চলতেছে তাহলে? সব কিছু কি ঠিকঠাক আছে, না কোনো জায়গায় কোনো সমস্যা হইতেছে? না না ওসি সাহেব, কোনো জায়গায় কোনো রকমের সমস্যা হইতেছে না। নির্বাচনী প্রচারণা মোটামুটি ভালোই চলতেছে। শুধু মাঝে মাঝে শফিকের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম বাজাইতেছে। এইগুলো ওসি সাহেব আপনাদেরকে কিন্তু শক্তভাবে দেখতে হইব। শফিক কিন্তু এলাকার ভিতরে বিভিন্ন রকমের টাউট বাটপাদেরকে ঢুকাচ্ছে। নিশ্চয়ই শফিকের মতলব কিন্তু একদম খারাপ আছে। আপনারা ওর দিকে একটু নজর রাখেন। সেইগুলো নিয়ে আপনার টেনশন করতে হইব না ভাই। শফিকের লোকজন কোনো জায়গায় কোনো গ্যাঞ্জাম পাকাইতে পারবো না। আমরা প্রশাসন সব দিক দিয়েই স্ট্রং আছি। আমাদের উপর ডিসি স্যার কড়া নির্দেশনা দিয়ে দিছে যে কেউ যদি কোনো রকমের সহিংসতা করতে চায় অবশ্যই তার বিরুদ্ধে 100% প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হইব। আমরা প্রশাসন সব সময় অ্যালার্ট আছি। আপনাদের এইগুলো নিয়ে কোনো রকমের কোনো প্যারা নিতে হইব না। আপনারা নিরপেক্ষভাবে মন খুলা নির্বাচনী প্রচারণা চালাইতে থাকেন। আশা করি ভাই আপনাদের পক্ষ থেকেও কোনো রকমের কোনো বাধা আসবে না। প্রশাসন যাতে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে সেই হিসাবে সাহায্য করবেন। কিরে তোতা, তুই যে একাই আসলো যে? শফিক ভাই কই? শফিক ভাই এখনো আসলো না কেন? তোরা কি দুইজন একসাথে গাবতলি থেকে বের হস নাই? হ ভাই, এক লগেই বের হয়ে আইছি, কিন্তু দুইজন দুই গাড়ি দিয়ে আসলাম তো। শফিক ভাই একটু পিছনে পড়ছে, সমস্যা নাই, 2-1 মিনিটের ভিতরেই চলে আসবো উনি। মাস্টার। আরে হাবিব ভাই, আপনার জন্যই তো অপেক্ষা করতেছি, বসেন। তা হাবিব ভাই, কি অবস্থা আপনাদের? গাবতলিতে কি রকম জনসভা করলেন? সময় স্বল্পতার কারণে তো আমি যাইতেই পারলাম না। ওইখানকার জনসভা কি ঠিকঠাকভাবে সম্পূর্ণ করছেন আপনারা? হ মাস্টার, জনসভা তো তার আমি সফলভাবেই সম্পূর্ণ করছি। মাস্টার, ওইখানে যদি তুমি উপস্থিত থাকতা তাহলে বলতে পারতা তো তার জনপ্রিয়তা কত দূর যায় ঠেকছে। রোজা রমজানের দিনেও যে পরিমাণের লোকজনের জামায়াত হয়েছিল সেটা দেখা তো আমরা সকলেই অবাক হয়ে গিয়েছিলাম। হাজার হাজার লোকের সমাগম হয়ে গেছিল কলেজ মাঠে। কলেজ মাঠের কানায় কানায় লোকজন দিয়া ভরপুর। এইভাবে যদি প্রত্যেকটা জনসভায় লোকজনের সাড়া পাই তাহলে তো তাকে এমপি বানানো আমাদের পক্ষে কোনোভাবেই অসম্ভব না। ইজিলি আমরা তো তাকে এমপি পদে নির্বাচিত করতে পারবো। হাবিব ভাই, লোকজন তো হইবই, ইনশাআল্লাহ আমরা নির্বাচনেও বিজয়ী লাভ করব। আপনারা শুধু নিঃশর্তভাবে তোতার জন্য কাজ করে যান। সম্মানের মালিক আল্লাহ পাক। আল্লাহ চাইলে অবশ্যই আমরা সফল হইতে পারবো। এখন পর্যন্ত তো আমরা জনগণের বিন্দু পরিমাণ ক্ষতি করি নাই, তাহলে সাধারণ মানুষ আমাদের ডাকে কেন সাড়া দিবে না? অবশ্যই তারা আমাদের ডাকে সাড়া দিবেই। মাস্টার, যা বুঝতে পারলাম গাবতলির এই সাইডে আমাদের তোতার জন্য এতটা নাও প্রচারণা
চালাইলে হইব, কিন্তু সমস্যাটা হইব বাগবাড়ির ওই সাইডে। বাগবাড়ির ওই সাইডে আবার শফিকের আগের থেকেই জনপ্রিয়তা একটু বেশি। তাই আমি নিয়ত করছি এই সাইডে আমরা ছেলেপেলেদেরকে দিয়া নির্বাচনী প্রচারণা চালাইব, আর আমরা সকলেই বাগবাড়ির ওই সাইডে অবস্থান করতে হইব। তাছাড়া কিন্তু ওইদিকে আমরা ভালো কোনো ফলাফল আনতে পারবো না। তাই আমাদেরকে এখন বাগবাড়ির দিকেই বেশি বেশি ফোকাস করতে হইব মাস্টার। ও ভাই, হাবিব ভাই একদম ঠিক কথা বলছে। শফিকের মাঠ আগে থেকেই বাগবাড়ির ওই সাইডে ভালো জনপ্রিয়তা। আমি শফিকের সাথে এতদিন চলাফেরা করছি, তো শফিকের কোন কোন জায়গায় জনপ্রিয়তা আছে সেইটা কিন্তু আমার খুব ভালো করেই জানা আছে। এই সাইটগুলোতেই আমাদের ভালো করে ফোকাস করতে হইব। আর এই সাইটগুলো থেকে যদি ন্যূনতম ভোটও কাস্ট করতে পারি তাহলে দেখবেন এমনিতেই এমপি হয়ে যাইব। আর গাবতুলির এই সাইডের জনগণ তো শফিক আর বাটুলের নাম শুনতেই পারে না। ওদের নাম শুনলেই এদের গায়ে জ্বালা ধরা যায়, কারণ এমপি থাকা অবস্থায় গাবতুলির এই সাইডে শফিক বিন্দু পরিমাণের কোনো কাজ করে যায় নাই। তাইলে সমস্যা কি? যেই যেই জায়গায় তোর সন্দেহজনক মনে হইব সেই সেই জায়গাগুলো নোট করে রাখ। আমরা সেই সেই জায়গাগুলোতেই বেশি করে ফোকাস দিব। দরকার পড়লে শামসুকে দিয়া প্রচারণা চালাইব। তারপরেও মার যাতে তোর ফেভারে আসে সেই ব্যবস্থা করতে হইব। দেখলা তো মাস্টার, শফিক কত বড় হারামি। যখনই শুনছে আমরা পার্টি অফিসে ইফতার পার্টি করতেছি আর সাথে সাথে ওই খোকন পার্কে পার্টি করার ঘোষণা দিছে, এর মানে কি বুঝতে পারতেছো মাস্টার? ও চাইতেছে যে আমাদের সাথে ওর যেন একটা গ্যাঞ্জাম বাজে, যার কারণেই ওই কিন্তু এই প্রোগ্রামটা রাখছে। তাছাড়া পাশাপাশি এইভাবে ইফতার পার্টি কোনো দিনও রাখার কথা ছিল না শফিকের। করতে চাইছে করুক, সমস্যা নাই। আমরা আমাদের মতো পার্টি করব, ওরা ওদের মতো করুক। ওদের সাথে কোনো রকমের গ্যাঞ্জাম করার কোনো দরকার নেই। ইফতার পার্টি নিয়ে যদি গ্যাঞ্জাম করেন তাতে লোকজনই আমাদেরকেই মন্দ বলবো। তাই ওদের সাথে কোনো রকমের গ্যাঞ্জাম করার কোনো দরকার নেই হাবিব ভাই। আমরা আমাদের মতো থাকি। চলেন বের হই, সময় কাছায় আইছে। বাইরে অনেক নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম সালাম। মুন্সি সাহেব বসেন। তা কি ব্যাপার শামসু ভাই, হঠাৎ করে আমারে চেম্বারে ডাকলেন যে? জরুরি কোনো আলোচনা আছে নাকি? মুন্সি ভাই, আপনাকে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলাম, কারণ আগের বাণিজ্য মন্ত্রী থাকতে অনেক অসামাজিক দুর্নীতিমূলক কর্মকাণ্ড হয়েছে বিদায় প্রেসিডেন্টকে বইলা ওনারে সলাইয়া আপনারে দায়িত্ব দিলাম, যাতে করে বাজার সিন্ডিকেটটা কমিয়ে নিয়ে আসা যায়। কিন্তু আপনি দায়িত্ব পাওয়ার পরেও তো সে একই অবস্থা দেখতেছি। বাজার সিন্ডিকেট তো কোনোভাবে কমেই নাই, আরও দিনের পর দিন বেড়েই যাচ্ছে। রমজান মাস আসতে না আসতেই সকল জিনিসের এইরকম আকাশচুম্বী দাম হয়ে গেল। আপনি তাহলে এই বিষয়গুলো নিয়ে কি কাজ করতেছেন মুন্সি ভাই? আপনাকে এই দায়িত্বটা দিয়ে লাভটা কি হইল? সে আগের মতোই তো ব্যবসায়ীরা দুর্নীতি কইরাই যাচ্ছে। কি আর করব বলো শামসু, এরা তো একের পর এক বাহানা নিয়েই আসে। কালকেও আমি ব্যবসায়ীদের সাথে এই বিষয় নিয়েই কথা বলছিলাম,
কিন্তু ওরা বলতেছে পর্যাপ্ত পরিমাণ মাল সাপ্লাই করতে পারতেছে না বইলাই এই সংকট সৃষ্টি হয়েছে। বিভিন্ন রসদের জাহাজগুলো যে বিদেশ থেকে বন্দরে আসার কথা সেখানে আসতেও দেরি করতেছে এবং বন্দর থেকে পণ্য খালাস করতেও দেরি হইতেছে। বন্দরে যে নতুন সিস্টেম চালু করছো তোমরা, এতে করে ব্যবসায়ীরা তো পণ্য খালাস করতে রাজি হচ্ছে না। ট্যাক্স দিয়ে নাকি ওদের কোনোভাবেই পোষাচ্ছে না। বিষয়গুলো নিয়ে আমি কয়েকদিন যাবতই কাজ করে যাচ্ছি। আমরা তো এখানে অবৈধ কোনো দাবি ওদের উপর চাপিয়ে দিই নাই। সরকারের যেটা রাজস্ব দেওয়ার কথা সেই পরিমাণের রাজস্ব তো ওদের দিতে হইব। উল্টো ওরা বন্দরটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এখানে রমরমা সিন্ডিকেট করে যাচ্ছিল। সরকারের কর দিনের পর দিন ফাঁকি দিয়ে যে দেশে মালগুলো ঢুকাইতেছিল, এতে করে কার লস হচ্ছিল। সরকার এদিত দিনের পর দিন বন্দর দেয়া যেখানে কোটি টাকার আয় হওয়ার কথা সেইখানে আরও ব্যয় হচ্ছে। এইভাবে তো ওদেরকে ছাড় দেওয়া যায় না। শোনেন মুন্সি ভাই, ব্যবসায়ীদের সাথে নরম সুরে কথা বলা যাইব না, ওদের সাথে কঠিন হইয়া কথা বলতে হইব, তাইলেই দেখবেন কাজ হইয়া যাইব। তা তো অবশ্যই সে শামসু, আমি তো প্রতিনিয়ত এইটা নিয়েই কাজ করে যাচ্ছি, দেখা যাক কি করতে পারি। শোনেন মুন্সি ভাই, আপনি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দিবেন, অন্য কাউকে এই দায়িত্ব দিব। তবুও ব্যবসায়ীদেরকে যেভাবে হোক ওদের লাগাম টেনে ধরতে হইব। প্রয়োজনে আপনি সকলকে নির্দেশ দিয়ে দিবেন যে যারা যারা অসাধু ব্যবসার সাথে জড়িত থাকবে প্রত্যেকের ট্রেড লাইসেন্স বাতিল বলে গণ্য করা হইব। তাই সকলকেই শক্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগেই সঠিক পথে ফিরে আসার কথা বলুন, তা না হলে কিন্তু প্রত্যেকেরই বেজাল আছে। কিরে গোল্লা, এদিকের পরিস্থিতি কি সব ঠিকঠাক আছে? ডন ভাই, মিজান রে নিয়ে আমি এইদিকের সব কিছু সামাল দিয়া রাখছি। তা তোমাদের এতক্ষণে আসার সময় হইল, সেই সকাল থেকে ইফতারির পিছনে দৌড় পারতে পারতে জীবনটা আমার একবারে শেষ হয়ে গেছে। একজনও নাই, তোমরা কেবল গা আসতেছ। এখন তো সব কিছু ঠিকঠাক করা শেষই প্রায়। কি আর করবি রে গোল্লা, টানা 2টা প্রোগ্রাম শেষ করিয়া তারপর পার্টি অফিসে আসলাম। ওইদিকে কি আমি কম যন্ত্রণায় ছিলাম নাকি? যত কাজ কাম সব কিছু তো আমারই টেকেল দিতে হইল। এইদিকে আবার জাহাঙ্গীরের মতো বলদ একটা চ্যাংড়ারে সাথে করে নিয়ে গেছি, কোনো কিছু তো করতেই পারে না, শুধু আলগা চাপা মাইরা ঘুরা বেড়ায়। আর বলিস না, জীবনটা আমারও তেনা তেনা হয়ে গেছে আজকে। ও তোরে তোমার সাথে জাহাঙ্গীরের মতো একটা বলদ ছিল, আর এইদিকে আমার সাথে মিজানের মতো বলদ একটারে সঙ্গে নিয়েছিলাম। এই বলদরে দিয়াও কোনো কাজ ঠিকঠাকভাবে করাইতে পারি নাই। যদি কোনো কাজ দিয়েছি সেই কাজ আরো উল্টা নষ্ট কইরা আমার গাড়ি আইনা ফালাইছে। এদেরকে নিয়ে একটা জ্বালার ভিতরে পড়ছি ডন ভাই। তা বিরিয়ানির প্যাকেট কতগুলোর অর্ডার দিছস? আবার দেখিস ইফতারের সময় যায় যেন শর্ট না পড়ে। 2-4টা পারলে বেশি কইরা অর্ডার দিয়া রাখ, তাও যেন একটা প্যাকেটও শর্ট না হয়। শর্ট হইলে কিন্তু মান সম্মান নিয়ে একদম টানাটানি লাইগা যাইব। আয় না না ডন ভাই, ওইটা নিয়ে তোমার টেনশন করা লাগবো না। বিরিয়ানির প্যাকেট বিন্দু পরিমাণ শর্ট পড়ব না। আমি প্রায় 50টার মতো
বেশি অর্ডার দিয়ে এসেছি, ওইটা নিয়ে কোনো রকমের চাপ নাই। চলো ভিতরে যাই, সময় হয়ে আইছে। চাচা আবার খুঁজে না পাইলে বকতে পারে। তাইলে তরিকুল, তুমি এখন চলে যাও, নেতাকর্মীদেরকে দ্রুত আন্দোলনের জন্য প্রস্তুত হইতে বলো। ঈদের পরে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। হ ভাই, সেইটাই সবচাইতে ভালো হইব। ঈদের পরে আন্দোলনে নামতে হইব আমাদের। এক মাস আমাদের যত নেতাকর্মী গ্রেপ্তার আছে সবাইকে বের করে আনার একটা ব্যবস্থা করতেছি। তারপর দল গুছিয়ে ঈদের পর থেকেই আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এবারের আন্দোলন আমাদের জনতা পার্টিকে যতক্ষণ পর্যন্ত ক্ষমতাচ্যুত করতে না পারি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তোমার আন্দোলনের যে প্যাটার্নটা বুঝিয়ে দিলাম, সেই প্যাটার্ন অনুযায়ী যদি তোমরা সঠিকভাবে আন্দোলন পরিচালনা করতে পারো তাহলে অবশ্যই জনতা পার্টিতে ক্ষমতাচ্যুত করা যাইব। তোমরা সব রকমের কাজ করে যাইবা, পিছন থেকে টাকা পয়সা থেকে শুরু করে যত রকমের সাপোর্ট দেওয়া লাগে সব সাপোর্ট আমাদের পক্ষ থেকে পাইবা। প্রয়োজন পড়লে আমরা লোকজন দিয়াও তোমাদেরকে সাপোর্ট দিব। তবুও যেন এই আন্দোলনটা এবার শক্তিশালী একটা আন্দোলনে পরিণত হয়। তা তো অবশ্যই ভাই, এইভাবে আন্দোলন কইরা জনতা পার্টির কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি করা যায় না, বরঞ্চ আরও নিজেদের নেতাকর্মীরাই গ্রেপ্তার হয়ে যায়। এবার সম্মিলিতভাবে যদি আমরা মাঠে নামি, যতক্ষণ পর্যন্ত নেতাকর্মী মাঠে আছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাইব। জনতা পার্টি এবার কোনোভাবেই আমাদের আন্দোলন থেকে রেহাই পাইব না। শামসু যতই চেষ্টা করুক এবার আর জনতা পার্টিকে বাঁচাইতে পারবে না। এবি পার্টির মিলনের সাথে একটা বৈঠক করো তো, দেখো তো এবি পার্টিকে কোনোভাবে তোমাদের জোটে নেওয়া যায় কি না। এবি পার্টিকে জোটে নিতে পারলে তখন 11 দলীয় জোট হইতো তোমাদের এই দলটা, আর এবি পার্টিকে সঙ্গে নিলে অনেকটাই আন্দোলনে এগিয়ে যেতা। মিলনের সাথে কথা বইলা দেখো এবি পার্টিকে কোনোভাবে তোমাদের সঙ্গে নেওয়া যায় কি না। সেটা মনে হয় সম্ভব হইব না। এবি পার্টির বাহাদুরকে সরিয়ে যতক্ষণে মিলনের উপর দায়িত্ব দিছে কোবা শামসু, ততদিন থেকে এবি পার্টি আমাদের সঙ্গে আর জোটে থাকছে না। মিলন তো শামসুর ডাইন হাত হিসাবে কাজ করে যায়। শামসু যখন যা বলে তাই শুনে। যদি বাহাদুর এবি পার্টির দায়িত্বে থাকতো তাহলে এবি পার্টিকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারতাম। শামসু বুদ্ধি কইরা এবি পার্টির থেকে বাহাদুরকে সরাইছে। কোথায় যে ওরে রাখছে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। কোথায় আর রাখবে, দেখো গা মাইরা হয়তো লাশ গুম করে দিছে। তাছাড়া তো এতদিন ওর খোঁজ খবর বের করা যাইতই। শামসু আসলেই অনেক চালাক একটা ছেলে, জানে যে মিলনকে যদি এবি পার্টির দায়িত্ব দেওয়া যায় তাহলে এবি পার্টিকে ওদের সঙ্গে জোটে নেওয়া কোনো ব্যাপার হইব না। তাই প্ল্যান করে বাহাদুরকে সরাইছে। তা ভাই, ঈদের আগে কি হাজি সিদ্দিক, এস কামাল, দুলু আর মতি এদেরকে কি কোনোভাবে জামিনে বের করে আনা যায় না? ওদেরকে যদি বের করে নিয়ে আসতে পারতেন তাহলে কিন্তু আমাদের দল আরও ভারী হয়ে যাইতো। দেখেন তো কোনোভাবে ওদেরকে ঈদের আগে জামিন করে বের করে আনা যায় কিনা। এইদিকে আবার মতির ছোট ভাই লিয়াকত গ্রেপ্তার হয়ে গেল। আস্তে আস্তে কিন্তু আমাদের দলের সবাই একের পর এক গ্রেপ্তার হইতেছে। তাই যা করার দ্রুত করতে হইব। আমিও তো চেষ্টা কম করতেছি না। দেখি ঈদের আগে ওদের একটা শুনানির ডেট আছে, এই ডেটে কোনোভাবে ওদেরকে জামিন করানো
যায় কিনা। নরেশ উকিলের সাথে এই বিষয়ে আমি আলোচনা করতেছি, দেখি সামনে কি করা যায়। ওদেরকে বের করে আনলে তো আমাদের জন্যই ভালো হইতো। আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন তাহলে আপনি কি করা যায়। উঠলাম তাহলে এখন আমি। আসসালামু আলাইকুম। ইকবাল ভাই, আজকে তো শামসু ব্যবসায়ী সমিতির সভাপতি টিটুর সাথে বৈঠক করছে। শামসু তো ওপেন চ্যালেঞ্জ দিছে যে যারা যারা বাজার সিন্ডিকেটের সাথে জড়িত থাকবে তাদের সকলের ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হইব। এত সোজা না। শামসু চাইলেই ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স কোনোভাবে বাতিল করতে পারে না। এতে বাণিজ্য মন্ত্রীর স্বাক্ষর লাগবে, আর বিশেষ করে সভাপতি তো আছেই। শামসু চাইলেই ট্রেড লাইসেন্স বাতিল করব মানে এটা শামসু আগলা একটা ফাপড় দিছে। বোঝো না, শামসু এখন ভয়ে আছে। রমজান মাসে বাজারে যে ঊর্ধ্বগতি শুরু হয়েছে, আর কয়েকটা দিন এইভাবে ব্যবসায়িকদের ধরে রাখতে বলো, তাহলে দেখবা জনগণ এমনিতেই সরকারের প্রতি খেইবা যাইব। আসলে টিটু তো হচ্ছে কোভা শামসুর লোক। শামসু ওরে যা শিখাই দেয় তাই ওই ব্যবসায়ীদের বইলা যায়। আজকে তো ইফতার পার্টিতে ব্যবসায়ীদের ওপেনেই হুমকি দিল টিটু, সবার ট্রেড লাইসেন্স বাতিল করে দিব। এই টিটুরে ব্যবসায়ী সমিতি থেকে সরাইতে পারলে আমাদের পক্ষে কাজটা করা আরও সুবিধাজনক হইতো। তবে আমি সকলকে বইলা দিছি যে তোমরা যেইভাবে আসো সেইভাবেই থাকো। তোমাদের দাবি না মানা পর্যন্ত কেউ আর শামসুর সাথে কোনো রকমের আপেশ করবা না। সবাই আমার সঙ্গে আছে। সমস্যা নাই মাহফুজ ভাই, আমি ব্যবসায়ীদের বিষয়টা প্রেসিডেন্টের সাথে আলোচনা করবনি। প্রেসিডেন্টকে উল্টাপাল্টা বুঝাইয়া শামসুর বিরুদ্ধে নিয়ে যাইতেছি। শামসু যাতে এই বিষয়ে কথা বলতে না পারে সেই দায়িত্ব সম্পূর্ণ আমার। প্রেসিডেন্টকে দিয়া শামসুর মুখ বন্ধ করাইমু আমি। তুমি ব্যবসায়ীদেরকে ওদের মতোই চলতে থাকতে বলো। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি প্রেসিডেন্টের সাথে আলোচনা করেন এই বিষয়টা নিয়ে। উঠলাম তাহলে এখন আমি। ভাই অনেক চেষ্টা করলাম আদালতে লিয়াকতের জামিনটা করানোর জন্য, কিন্তু কোনোভাবেই জামিনটা করানো সম্ভব হইল না। লিয়াকতের 1 নাম্বার আসামি কইরা পুলিশ মামলা দায়ের করছে, তো যার কারণেই সমস্যাটা হয়েছে। এইদিকে আবার পুলিশ চার্জশিটে উল্লেখ করে দিছে যে সরাসরি লিয়াকতের হুকুমেই ডেন্ডি শাকিল শামসুর উপর আক্রমণ করছিল। কি আর করব বলেন, চেষ্টা করতে তো আর কম করলাম না। বুঝতে পারছি আমি সেটা মিন্টু, এখানে শামসু সরাসরি হাত ঢুকাইছে, যার কারণেই এই সমস্যাটা দেখা দিচ্ছে। সমস্যা হইল মতির সাথে দেখা করতে গেলেই তো মতি এই বিষয় নিয়ে আলোচনা তুইলা বসবো। তখন কি যে বলবো মতিরে সেটাই চিন্তা করতেছি। শালা চ্যাংরা প্যাংরা এগুলো দুনিয়ার বলদ, কোনো কিছু করার আগে আমার সাথে যে পরামর্শ করব তাও করে নাই। শামসুর সাথে খেলতে হইলে কি এরকম বলদ মার্কা কাজ করলে হইব? থাকি বিষয়ে আপনি সাংবাদিকদের সাথে আলোচনা করতে চাইতেছেন? কি বিষয়ে আর কথা বলবো? শামসুর বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরবো সাংবাদিকদের সামনে। এই রমজান মাসে যে বাজারের ঊর্ধ্বতম গতি চলতেছে, তার জন্য সম্পূর্ণ দায়ভার শামসুর উপর চাপিয়ে দিব। আমরা যখন জনতা পার্টির দায়িত্বে ছিলাম তখন বাজার ব্যবস্থা এমন ছিল না। শামসু জনতা পার্টির দায়িত্ব নেওয়ার পর থেকেই নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে, কারণ এইখানে সম্পূর্ণ দুর্নীতি করতেছে শামসু। এইগুলো বিষয়ে কথা বইলা জনমনে একটা উদ্বেগ সৃষ্টি করতে হইব। বিষয়টা ভালোই হইব। ইকবাল ওই দিক দিয়া ব্যবসায়ীদের উস্কে দিছে। শামসুর সাথে তো ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দর নিয়ে এমনিতেই ঝামেলা চলতেছে, তাই কেউ পণ্য খালাস করতেছে না
বাজারে কৃত্রিম একটা সংকট তৈরি কইরা সব কিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকের কাছে এই কথা তুলে ধরলেই দেখবেন জনগণের জনতা পার্টির প্রতি একটা নেগেটিভ তৈরি হইব। আমি তো সেইটাই চাই মিন্টু, সংবাদ সম্মেলন কইরা জনগণের কাছে জনতা পার্টিকে একটি নেগেটিভ দিক তৈরি করতে হইব। আর একটু আগে তরিকুলের সাথে আলোচনা করলাম, ঈদের পরেই জনতা পার্টির বিরুদ্ধে নাগরিক পার্টিকে বৃহত্তম আন্দোলনে নামাইতে হইব। নাগরিক পার্টি কি পারবে শক্তপোক্ত আন্দোলন গড়ে তুলতে? ওদের নেতাকর্মীদেরকে সারা বাংলাদেশ থেকে যেভাবে গণহারে গ্রেপ্তার করা হয়েছে, তাতে করে তো মনে হয় না যে ওরা শক্ত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে। পারবে না কেন মিন্টু? প্রয়োজন পড়লে আমরা আমাদের ছেলেপেলেদেরকে ওদের মিছিলে ঢুকিয়ে দিব, যাদের কাজ হইব শুধু জনগণকে লক্ষ্য করে নিহত করা। আর এই সম্পূর্ণ দোষ পুলিশের ঘাড়ে চাপাই দিতে হইব। আর একবার যদি সারা বাংলাদেশের জনগণ মাঠে নাইমা পড়ে, তাহলে জনতা পার্টিকে ক্ষমতায় টিকিয়ে রাখার মতো আর কোনো শক্তি থাকবে না। মনে রাখো মিন্টু, আমাদের সামনে এখন প্রধান হাতিয়ার হচ্ছে নাগরিক পার্টি। ওদেরকে ব্যবহার করেই জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করতে হইব, তাছাড়া আর কোনো রাস্তা আমি দেখতেছি না। দেখেন তাহলে ওরা কি করে। যদি প্রতিরোধ গড়ে তুলতে পারে তাহলে তো ভালো, পিছন থেকে আমরা সব রকম সাপোর্ট ওদেরকে দিয়ে যাব। চলো মিন্টু, বাইরে সাংবাদিকরা আমাদের জন্য অপেক্ষা করতেছে, প্রেস মিটিংটা আগে শেষ করে আসি।